আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় ৮ অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে তথ্য উপাত্ত। অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত। তো আমি আগে ক্লাস করার আগে একটি কথা বলি, আমার এই ক্লাসটি করলে আপনারা ভাই বিশ্বাস করেন আপনারা সবাই এই অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত অধ্যায়ের একটি টপিকও ভুল হবে এবং 100 থেকে 100 পারবেন, 100% থেকে 100%ই পারবেন। এই যে 100% থেকেই 100% আপনারা পারবেন, ঠিক আছে? কোনো ভুল হবে না এখানে, আপনারা একদম ক্লিয়ার হবেন। জাস্ট আমার সাথে 20টা মিনিট বা 15 মিনিট লেগে থাকেন, 15 মিনিট লেগে থাকলে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবেন আজকের এই ক্লাসে। আমি জানি আপনাদের ক্লাসে স্কুলের মধ্যে আপনাদেরকে টিচারদেরকে পড়ানো হয় যে এই অধ্যায়টা কমপক্ষে 7 থেকে 10 দিন, তারপর আপনারা বুঝেন না। কিন্তু আমার এই ক্লাসে আপনারা এই মাত্র একটি ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবেন, ঠিক আছে? এই অধ্যায় যা যা আছে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ আপনারা বুঝবেন। জাস্ট এই ক্লাসটা করেন আর আমার সাথে লেগে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমি কেমন, ঠিক আছে? জাস্ট আমার সাথে একটু লেগে থাকেন, তাহলে বুঝবেন যে আপনারা কি পারেন কিনা এই অধ্যায়টা, এই তথ্য উপাত্ত, ঠিক আছে? এখন আসেন, তথ্য উপাত্ত অধ্যায়ের মধ্যে কিছু থাকে, অঙ্কের মধ্যে কিছু থাকে বিন্যস্ত ও অবিন্যস্ত। বিন্যস্ত ও অবিন্যস্ত। এই অধ্যায়টা বোঝানোর জন্য যা যা গুরুত্বপূর্ণ তা আমি অবশ্যই লিখবো, আর আমি যা যা লিখবো তা আপনারা বুঝবেন এবং মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করার বিষয় নেই, জাস্ট বোঝার বিষয়, ঠিক আছে? বিন্যস্ত আসলে কি? বিন্যস্ত এবং অবিন্যস্ত এই দুইটা কি? আমাদের অঙ্কের মধ্যে, ষষ্ঠ শ্রেণীর অঙ্কের মধ্যে, তথ্যপাত্য অঙ্কের মধ্যে অবশ্যই একটি কোয়েশ্চেন আসবে, বিন্যস্ত অথবা অবিন্যস্ত উপাত্ত আকারে সাজাও, ঠিক আছে? এই যে বিন্যস্ত মানে সাজানো, বিন্যস্ত মানে সাজানো, মানে মনে করেন 2, 5, 7, 8, 11, এটা কিন্তু একটা সিরিয়াল বাই সিরিয়াল। কেমন? ছোট থেকে বড় সিরিয়াল, ঠিক আছে? এইটা হচ্ছে বিন্যস্ত। আশা করি সকলে বুঝতে পারছেন। বিন্যস্ত হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল, মানে এটা একটা সিরিয়াল মেনটেন করে চলছে। যেমন 2, 5, 7, 8, 11 ছোট থেকে বড়, এটা হচ্ছে বিন্যস্ত। আর অবিন্যস্ত হচ্ছে, আমি যদি বলি 8, 11, 7, 5, 2, 21। দেখেন, অবিন্যস্ত হচ্ছে কোনো মিল নেই, মানে এলোমেলো, ঠিক আছে? আমি আবার বলি, বিন্যস্ত হচ্ছে সাজানো। যেমন 2, 5, 7, 8, 11 ছোট থেকে বড়, এটা হচ্ছে সাজানো। আবার যদি বড় থেকে ছোট হয়, এটা কিন্তু বিন্যস্ত, এটা কিন্তু সাজানো, এটা হচ্ছে ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট এটা সাজানো, বিন্যস্ত এইগুলো, ঠিক আছে? আর অবিন্যস্ত হচ্ছে এলোমেলো। দেখেন 8, 11, 7, 5, 2, 23 এই দিকে বড় আছে, আবার ওই দিকে বড় আছে, মাঝখানে ছোট বড় মিক্স। তো ওই ক্ষেত্রে অবিন্যস্ত হচ্ছে এলোমেলো, যেটা সাজানো না। আর বিন্যস্ত হচ্ছে সাজানো, গোছানো। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেটাই হোক এটা একটা সাজানো, তাই এটা একটা বিন্যস্ত এবং এটা একটা অবিন্যস্ত। আশা করি বিন্যস্ত এবং অবিন্যস্ত সকলে বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে, আমাদের পরীক্ষার মধ্যে 3টা জিনিস আসবে, গড়, মধ্যক, প্রচুরক। এই 3টা কিন্তু মাস্ট বি আসবে। তো তার মধ্যে আমাদের একটি প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি? সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা আসলে কি? একটা তো মনে রাখবেন, সর্বোচ্চ মান হচ্ছে সবচেয়ে বড়টি, এবং সর্বনিম্ন হচ্ছে সবচেয়ে ছোটটি। মনে রাখবেন এখানে 2, 5, 8, 10, 3 এবং 21। এখানে সর্বোচ্চ মান হচ্ছে সবচেয়ে বেশি, মনে রাখবেন সর্বোচ্চ মানে সবচেয়ে বড়টা, যেমন এখানে 21 আছে, সবচেয়ে বড়টা। এবং সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে ছোটটা। এই যে এখানে 2 আছে, সবচেয়ে ছোটটা। সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। আরেকটা কথা মনে রাখবেন, যাই হোক এতটুকুই এনাফ, ঠিক আছে? আপনাদের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন সম্পর্কে, আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সম্পর্কে আপনারা ক্লিয়ার, ঠিক আছে? তারপর আমি যদি আবার বলি, এখানে আপনাদের মনে রাখতে হবে গড়, মধ্যক, প্রচুরক আমাদের পরীক্ষায় আসবে। গড়, মধ্যক, প্রচুরক এই 3টা, ঠিক আছে? এখন গড়, মধ্যক, প্রচুরক, আগে আমি প্রচুরকটা ক্লিয়ার করি, কারণ প্রচুরকটা হচ্ছে সবচেয়ে বেশি সহজ।
প্রচুরক। প্রচুরক, প্রচুরকটা আসলে কি? প্রচুরকটা হচ্ছে প্রচুরকটা হচ্ছে কি? প্রচুরকটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে এটা হচ্ছে প্রচুরক, ঠিক আছে? যেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে এটাই প্রচুরক। যেমন 2 2, 3 3, 5 5, 7 7 7। এখানে প্রচুরক কত? যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ওইটা হচ্ছে প্রচুরক। 2 2বার ব্যবহার হয়েছে, 3 2বার, 5 2বার এবং 7 হচ্ছে 3বার, 3বার। তাহলে আমাদের নিম্ন প্রচুরক এখানে কত? 3 7। নিম্ন প্রচুরক কত? 7, ঠিক আছে? প্রচুরক কি কোনটা? যেটা সবচেয়ে বেশি ব্যবহার হইব ওইটা হচ্ছে প্রচুরক। আশা করি সকলে বুঝতে পারছেন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। যাই হোক, প্রচুরক বুঝতে পারছেন। এখন আমাদের মদ্যকটা আসলে কি? মদ্যক, মদ্যক হচ্ছে এই যে মদ্যক। মদ্যক কি আগে এটা আপনাদেরকে জানতে হবে। মদ্যক মানে মাঝখানে, আমরা কি বলি? মদ্যক। মদ্যক মানে মধ্যমান, মধ্যমান, মধ্যমান মানে মাঝখানে। এই যে এই ডাকের মধ্যমান কোথায়? এই যে এখানে। এই ডাকের মধ্যমান কোথায়? এখানে? এখানে না, না, মধ্যমান হচ্ছে এখানে, মানে মাঝখানে হচ্ছে মধ্যমান। এখন যদি লেখা দিই তাহলে যেমন 2 5 7 8 9 এইগুলোর মধ্যে কত? এখন আপনি যদি বলেন এই দুইটা এইটা হচ্ছে মধ্যক, না ভাই এইটা কিন্তু হয়েছে না, এখানে এইখানে না, না এইটা হয়েছে, সরি এটা হয়েছে। আমি একটু উদাহরণটা এইভাবে দিই, 3 2 5 7 এবং 1। এখন যদি বলে মধ্যমানটা কোনটা? 4। আচ্ছা, এখন যদি বলি মধ্যমানটা কোথায়? এটা কি মধ্যমান? অবশ্যই না। দুইটা মাঝখানে বিদায় আছে বিদায় এটা কি মধ্যমান হবে? না, না। আগে আপনাদের ওই যে বলছিলাম বিন্যস্ত এবং অবিন্যস্ত, এটা কিন্তু আছে অবিন্যস্ত। এটা কি আছে? এটা কিন্তু আছে এলোমেলো, অবিন্যস্ত। আগে আমাদেরকে এটা বিন্যস্ত করতে হবে। কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। আমি যে এখানে লিখি বিন্যস্ত করে, আগে আছে, আগে ছোট থেকে বড় লিখলে হবে, আর বড় থেকে ছোট লিখলে হবে। আগে আমরা ছোট থেকে বড় লিখি, ঠিক আছে? 1 2 2 3 4 7। এখন দেখেন মধ্য কোনটা? এই দিক দিয়ে দুইটা নিলাম, এই দিক দিয়ে দুইটা নিলাম, মাঝখানে কত আছে? 3। মাঝখানে যেটা আছে এর নাম হচ্ছে মধ্যক। আশা করি সকলে বুঝতে পারছেন, ঠিক আছে? এখন মধ্যকের আরো দুইটা সূত্র আছে, এটা একটু খেয়াল রাখবেন। মধ্যকের কিন্তু দুইটা সূত্র আছে। জোড় বিজোড় তো আমরা সবাই চিনি, নাকি জোড় বিজোড়ও চিনেন না আপনারা? আপনার ষষ্ঠ শ্রেণীতে পড়েন, কি জোড় বিজোড় চিনেন না? অবশ্যই চিনেন। আচ্ছা, জোড় বিজোড় কি? মনে করেন 2 2 2, এটা কি জোড় না বিজোড়? একটা দুইটা তিনটা, তিনটা কিন্তু আছে, তিনটাকে মানে বিজোড়। এবং 2 2 2 2 চারটা কিন্তু জোড়, ঠিক আছে? এখন জোড় বিজোড় অবশ্যই সবাই চিনি। এখন মধ্যক যদি, মধ্যকে দুইটা সূত্র আছে, আপনারা লিখে রাখেন। মধ্যক যদি মধ্যক যদি মধ্যক যদি বিজোড় হয়, কি হয়? বিজোড় হয়, বিজোড় হয়। তাহলে কি সূত্র? তাহলে মধ্য যদি বিজোড় হয় তাহলে n+1 বা 2তম পদ। এখন এটা কি কি? এই যে আমি উদাহরণস্বরূপ এক্সাম্পল দিতেই দিই। এই দেখেন মধ্য এখানে কি জোড় না বিজোড়? বিজোড় কিন্তু 1 2 3 4 5, পাঁচটা কিন্তু সংখ্যা। তাহলে বিজোড় হলে n কত? 5, ঠিক আছে? 5 +1 মানে 1/2তম পদ। এই দেখেন মধ্য কিভাবে নির্ণয় করতে হয়, সহজ টেকনিক। এই যে 5 আর 1 কত? 6, 6/2 ভাগ দিই, 2 একে 2 2 2 4, 3 দুগুণে 6 3। এই যে এখন 3 নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে মধ্য, 1 2 3, এই 3 নাম্বারটা এটা হচ্ছে মধ্য। এখন দেখেন এদিকে দুইটা এদিকে দুইটা, তাহলে এই 3 কিন্তু এমনিতেই মধ্য, ঠিক আছে? আমরা কিন্তু বিন্যস্তকে সাজানোর পর কিন্তু মধ্যটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? অবিন্যস্ত কিন্তু দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, এই যে আরেকটা মধ্যক আছে আপনার, মধ্যক যদি জোড় হয়, এটা হচ্ছে বিজোড়। আরেকটা আছে মধ্যক যদি জোড় হয়। হ্যাঁ, মধ্যক জোড় হলে কি হবে সূত্রটা? মধ্যক জোড় হলে মনে করেন এইটাই আমরা একটু উপর লিখি, 1 2 3 4 7 8।
এখন দেখেন জোর না বিজোড়, এখন কিন্তু এটা জোর আছে এবং বিন্যস্ত অবিন্যস্ত থাকবে, এটা সাজাতে হবে ছোট থেকে বড়। তারপরে আপনার গণবেন 1 2 3 4 5 6 ছয়টা, এটা তো জোর। 1 2 3 4 5 6 ছয় তো জোর, এটা জোর। মধ্য যদি জোর হই তাহলে উপরে দুইটা সংখ্যার যোগফল ভাগ 2, তাহলে মধ্য এই যে একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এই যে আর দুইটা রয়েছে কিন্তু এই দুইটা। এখন এই দুইটার মাঝখানে কে আছে? অবশ্যই নেই। তাহলে এই দুইটা যোগ ভাগ 2, 3 + 4 ভাগ 2। তাহলে দেখেন 3 আর 4 কত? 7 ভাগ 2। আর উত্তর আসে কত? 3 দুগুণে 6, 6 3 3.5, 3.5 কিন্তু আসে, তাই না? 3.5 আসে উত্তর। এই যে আনসার, এর আনসার আসে। সকলে বুঝতে পারছেন মধ্যক বিষয়টা। এখন আসেন গড়। আমাদের আরেকটা টপিক হচ্ছে গড়। আমরা তো গড় কিন্তু পারি না, তাই না? গড় আসলে এটা কঠিন মনে হই, কিন্তু গড় কিন্তু সহজ। এই অধ্যায়টা মানে পানি পানি, ঠিক আছে? এখন আমরা যদি গড় নির্ণয় করি, গড় নির্ণয় করতে চাইলে দুইটা জিনিস মনে রাখতে হবে। উপরে থাকবে সংখ্যাগুলোর, উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল। উপাত্ত বা সংখ্যা এই যে 2 5 6 এইগুলা কিন্তু এইগুলাকে আপনারা উপাত্ত বলতে পারেন, আবার সংখ্যা বলতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো এখানে আমরা বলি সংখ্যাগুলো বলি, হ্যাঁ? সংখ্যাগুলোর একই কথা, সংখ্যাগুলো বলতে পারেন, আবার গাইডে আছে উপাত্ত, একই কথা। উপাত্ত সংখ্যা, সংখ্যাগুলোর যোগফল, গুলোর কি যোগফল, যোগফল, সংখ্যাগুলোর যোগফল, যোগফল এবং সমষ্টি একই কথা, ঠিক আছে? যোগফল মানে সকল কিছুর যোগ, আর সমষ্টি মানে সকল কিছুর যোগ মানে সমষ্টি, ঠিক আছে? যোগফল আর সমষ্টি একই কথা। সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গুলোর যোগফল বা সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর কি সংখ্যা। এখন আমরা একটু গড়টি একটু করে এক্সাম্পল স্বরূপ আমি দিই। মনে করে দিই 5 8 9 11 এবং 12। দেখেন এখানে বলা হয়েছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। দেখেন সংখ্যাগুলোর যোগফল কি? সংখ্যাগুলোর যোগফল মানে যত সংখ্যা আছে সকল সংখ্যার যোগফল। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কি যোগফল, এই সংখ্যাগুলো যোগফল। দেখেন আমরা যোগফল নির্ণয় করি, হ্যাঁ যোগফল নির্ণয় করি। 5 আর 8 কত? 5 আর 8 হচ্ছে 13। 13 আর 9 কত? 13 আর 9 হচ্ছে আপনার 23 22। 22 আর 11 কত? 22 আর 11 হচ্ছে 33। 33 আর 12 কত? 43 45। এই যে 45 আসছে, তাহলে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 45। এবং সংখ্যাগুলোর সংখ্যা কতটা? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, 5 দা ভাগ দাও, তাহলে সরি 5 দিয়ে 9 রে ভাগ দিলে 5 9 45, 5 9 45। এই যে আমাদের আনসার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এই অধ্যায় সম্পর্কে আর কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে? যদি আপনারা এই এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি বুঝতে পারবো আপনারা মেধাবী, নাহলে আপনারা পারবেন। এর থেকে সহজভাবে কেউ যদি বুঝাতে পারে, মানে আমি যে কি বলবো, এর থেকে সহজভাবে আর বোঝানোর মতো ক্ষমতা নাই আমার, ঠিক আছে? তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে মনে করবেন এই অধ্যায়ে আপনি 100 থেকে 100% ক্লিয়ার। এখন আপনি আপনার বইয়ের শেষ পৃষ্ঠায় গিয়ে আপনি দেখেন যে আপনি কি পারেন কিনা, ঠিক আছে? তো আশা করি সকলে ভালো আছেন আর এবং আমার চ্যানেলটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।